আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শাওন, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আজকের লাইভ ক্লাসে তোমাদেরকে যে অধ্যায়টি নিয়ে কথা বলবো তোমাদের সাথে, 12তম অধ্যায়ের কলাম এন্ড স্ট্রাট, থিওরি এবং ম্যাথ। আশা করি চ্যাপ্টারটা সম্পূর্ণ করতে পারবো ইনশাল্লাহ। তো শুরুতেই কলাম এন্ড স্ট্রাট। তো ফ্রেম বা কাঠামো কিংবা ট্রাস কাকে বলবো আমরা? বাহ্যিক লোড পরিবহনের জন্য কয়েকটি সরল দ্বন্দ্বের প্রান্তসমূহকে রিবেট বা ওয়েল্ডিং কিংবা পিন দ্বারা যুক্ত করে এক বা একাধিক ত্রিভুজ আকৃতির সমাবেশকে কাঠামো বা ট্রাস বলে। তোমরা প্র্যাকটিক্যালি ট্রাস দেখছো, স্টিল স্ট্রাকচার যে ব্রিজ গুলো আছে, এই নিচে যে ফ্রেম গুলো থাকে ওগুলোকে আমরা ফ্রেম বা কাঠামো বা ট্রাস বলে থাকি। এছাড়াও স্টিল স্ট্রাকচারের যে ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে সেখানেও তোমরা ট্রাস দেখে থাকবে। এছাড়াও কিন্তু তোমাদের বিভিন্ন স্টিল ওয়ার্ক যেগুলোতে আছে সেগুলোতে দেখবে তোমরা ট্রাসের কাজ দেখে থাকতে পারো। বাহুর সংখ্যা অনুসারে ট্রাস বা ফ্রেমকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো পারফেক্ট ট্রাস আর একটা ইমপারফেক্ট ট্রাস। পারফেক্ট ট্রাস কোনটাকে বলবো আমরা? যেই ট্রাস, যে পারফেক্ট বা পূর্ণাঙ্গ ট্রাস, যেই ট্রাস এই যে n ইকুয়ালস টু 2j-3 এই ফর্মুলা মেনে চলে, তাকে আমরা বলবো পূর্ণাঙ্গ ট্রাস বা পারফেক্ট ট্রাস। এখন এই ফর্মুলা মেনে চলার অর্থটা কি? অর্থ হলো যে এই ফর্মুলার যে মান, সেই সেই মানটা একটা সংখ্যা, ওই সংখ্যক যদি মেম্বার থাকে তাহলে ওই ট্রাসকে আমরা বলবো পারফেক্ট ট্রাস। আর যদি এই n ইকুয়ালস টু 2j-3 এর যে ফর্মুলা থেকে যে মানটা বের হবে, এই মানটা যদি এই n এর মানের চেয়ে যদি প্রকৃত অর্থে মেম্বার কম বা বেশি থাকে, সেটাকে বলবো আমরা ইমপারফেক্ট ট্রাস। আমি আরো সহজ করে দিচ্ছি। দেখো, যে কাঠামোতে লোড প্রয়োগেও সাম্যাবস্থা বজায় রাখার জন্য প্রয়োজনীয় সংখ্যক একটা দ্বন্দ্ব বা মেম্বার থাকে, তাকে বলা হয় পূর্ণাঙ্গ ট্রাস। সহজ কথায়, এক কথায় বলতে গেলে দ্বন্দ্ব মানে একটা মেম্বার। এই এনটাকে বলা হয়েছে যে নাম্বার অফ মেম্বার, আর যেটাকে বলা হচ্ছে নাম্বার অফ জয়েন্ট। এই যে 2j-3 এখানে জয়েন্ট সংখ্যার সাথে সম্পর্ক হলো কতগুলো মেম্বার থাকবে ওই ট্রাসে, ওই ফ্রেমে কতগুলো মেম্বার থাকবে। যদি এই জয়েন্ট সংখ্যার এখানে বসানোর পর যে মানটা আসবে, প্র্যাকটিক্যালি যদি তত সংখ্যক মেম্বার থেকে থাকে তাহলে সেটাকে বলবো আমরা পূর্ণাঙ্গ বা পারফেক্ট ট্রাস। আর যদি না থেকে থাকে তাহলে সেটাকে বলবো আমরা অপূর্ণাঙ্গ বা ইমপারফেক্ট ট্রাস। এখানে ভাষাগতভাবে লেখা যে কাঠামো মেম্বার সংখ্যা n ইকুয়ালস টু j এর চাইতে কম বা বেশি, তাকে বলবো আমরা অপূর্ণাঙ্গ ট্রাস। অর্থাৎ জয়েন্ট সংখ্যা এখানে বসাই দিলে যে নাম্বার আসবে, এই সংখ্যাটাই হবে ট্রাসের মেম্বার। যদি সেই সংখ্যাটা মেম্বার হয়ে থাকে প্রকৃত অর্থে তাহলে পূর্ণাঙ্গ, আর তার চেয়ে কম বা বেশি হলে সেটাকে বলবো আমরা অপূর্ণাঙ্গ বা ইমপারফেক্ট ট্রাস। এবার দেখো টাই কি। আমরা জানি এই ফ্রেম বা ট্রাসের প্রত্যেকটা মেম্বার টানা অথবা চাপা লোড বহন করে। হয় কোনো কোনো মেম্বার টানা লোড বহন করে, কোনো কোনো মেম্বার চাপা লোড বহন করে। আমরা জানি যে বলের প্রকৃতি দুই ধরনের হয়, টানা অথবা চাপা। এই মেম্বার, এই ফ্রেমের যে সকল মেম্বার গুলো টানা লোড বহন করবে তাকে বলবো আমরা টাই। এখানে টানা লোড বহন করে বলা হয়েছে, টানা লোড বহন বলে সেটাকে বলবো আমরা টাই। আর যে সকল মেম্বার চাপা লোড বহন করে তাকে বলবো আমরা স্ট্রাট। অর্থাৎ টানা লোড বহন করলে তাকে আমরা টাই বলবো, চাপা লোড বহন করলে তাকে আমরা স্ট্রাট বলবো। এই যে থিওরি গুলো আমি তোমাদের বোঝাচ্ছি, এই থিওরি গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইনাল পরীক্ষার জন্য, এবং বিভিন্ন সময় চাকরি পরীক্ষায় এগুলো প্রয়োজন হবে তোমাদের। এবার আসি স্লেন্ডারনেস রেশিও। বিজ্ঞানী স্লেন্ডার এই রেশিও আবিষ্কার করছে জন্য উনি স্লেন্ডারনেস রেশিও নাম দিছে। স্লেন্ডারনেস রেশিওটা কি? কোন কলাম সেকশনের ভার কেন্দ্র বরাবর গৃহীত সর্বনিম্ন আবর্তনের ব্যাসার্ধ, এটাকে আর বা জে দ্বারা আর অথবা কে দ্বারা প্রকাশ করা হয়। মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন, যাকে বাংলায় বলি আমরা সর্বনিম্ন আবর্তনের ব্যাসার্ধ, এর সাথে দৈর্ঘ্যের অনুপাতকে স্লেন্ডারনেস রেশিও বা বাকলিং ফ্যাক্টরও বলা হয়ে থাকে। তো স্লেন্ডারনেস রেশিওর একটু
ফর্মুলাটা দেখলে সহজ লাগবে। দেখো স্লেন্ডারনেসের এস, এই যে স্লেন্ডারনেসের হলো এস আর রেশিওর আর, এই স্লেন্ডারনেস রেশিওকে সংক্ষেপে আমরা বলি এস আর। এস আর স্লেন্ডারনেস রেশিও সমান এল বাই আর। এই এল ইজ দ্য লেন্থ অফ দ্য কলাম, কলামের দৈর্ঘ্য, আর ইজ দ্য মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন, অর্থাৎ সর্বনিম্ন আবর্তনের ব্যাসার্ধ। আবর্তনের ব্যাসার্ধ সর্বনিম্ন কেন বলা হচ্ছে, এখানে সর্বোচ্চও আছে, ভেরিয়েশন হবে। যেমন আমরা যদি বলি একটা বৃত্তের ব্যাসার্ধ একটাই, কিন্তু একটা উপবৃত্তের ব্যাসার্ধ দুইটা, একটা মিনিমাম একটা ম্যাক্সিমাম, অধিবৃত্তের ব্যাসার্ধ দুইটা, সেই সমস্ত ক্ষেত্রে বলা হতেছে যে সর্বনিম্ন আবর্তনের ব্যাসার্ধ হলো এই রেডিয়াস অফ জাইরেশন। এটাকে আর অথবা কে দিয়ে প্রকাশ করা হয়। যদি আর দিয়ে প্রকাশ করা হয় তাহলে এটা এল বাই আর, এই রেশিওটাকে বলতেছে স্লেন্ডারনেস রেশিও। কে দ্বারা প্রকাশ করলে এটাকে বলবো আমরা এল বাই কে। আশা করি তোমরা এই থিওরি গুলো বুঝতে পারছো। এবার আসি আমরা রেডিয়াস অফ জাইরেশন অথবা আবর্তনের ব্যাসার্ধ কি। কোন সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়াকে, আমরা জানি মোমেন্ট অফ ইনার্শিয়া দুই রকম ভাবে হয়, একটা এক্স অক্ষের সাপেক্ষে হয় আর একটা ওয়াই অক্ষের সাপেক্ষে হয়। কোন সেকশনের, সেটা এক্স এক্স অক্ষের হোক কিংবা ওয়াই ওয়াই অক্ষেরই হোক না কেন, কোন সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়াকে এর ক্ষেত্রফল দ্বারা ভাগ করে তার বর্গমূল করলে, ভালো করে দেখো, মোমেন্ট অফ ইনার্শিয়া হলো আই, তাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে যে রেজাল্ট পাওয়া যাবে, সেই রেজাল্টকে যদি আবার বর্গমূল করি তাহলে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটাকেই আমরা বলি রেডিয়াস অফ জাইরেশন বা আবর্তনের ব্যাসার্ধ। এখানে লক্ষ্য করে দেখো, এই ফর্মুলাটা তোমাদের জানা নাই হয়তোবা, কিন্তু এই ফর্মুলার ম্যাথ তোমরা করে আসছো অলরেডি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে। এ কে স্কোয়ার সমান হলো আই। এখানে এ কে স্কোয়ার বলতে এটা আমি বলবো এ আর স্কোয়ার যদি বলি তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবা। তোমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার সংজ্ঞাতে তোমাদের জানা ছিল যে কোন ক্ষেত্রে ক্ষেত্রফল এবং কেন্দ্র হতে ওই ক্ষেত্রে সর্বোচ্চ দূরত্বের বর্গের গুণফলকে আমরা বলি মোমেন্ট অফ ইনার্শিয়া। মনে পড়ে তোমাদের? এই সেই মোমেন্ট অফ ইনার্শিয়া আই, যেটা ওই সেকশনের ক্ষেত্রফল এবং ওই আবর্তনের ব্যাসার্ধকে এখানে বলতেছে আর এর পরিবর্তে এখানে বসানো হয়েছে কে। তাহলে এ আর স্কোয়ার অথবা এ কে স্কোয়ার অথবা ক্ষেত্রফলের সাথে দূরত্বের উপরে স্কোয়ার, এই দুটো গুণ করলেই তো আমরা জানি যে এটাকে বলি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া আই। এই আই আই এক্স এক্স ও হতে পারে, আই ওয়াই ওয়াই ও হতে পারে। কোনটা বসাবো সেটা বোঝাচ্ছি। এবার দেখো, এই এ যদি পাশে নিচে ভাগ করে দেই তাহলে হবে আই বাই এ, আই বাই এ, তাহলে কি থাকে বাম পাশে কে স্কোয়ার। এবার স্কোয়ার যদি ডান পাশে যদি পক্ষান্তর করি তাহলে আমরা জানি বর্গ পক্ষান্তর হলে বর্গমূল হয়ে যায়। তাহলে এখানে কে সমান রুট ওভার আই বাই এ। এই যে কথাটা এখানে বলছে যে মোমেন্ট অফ ইনার্শিয়াকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে, এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া আই কে ওই সেকশনের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে যে রেজাল্ট পাওয়া যাবে তাকে যদি বর্গমূল করা হয়, এই যে তাকে যদি বর্গমূল করা হয় যা পাওয়া যায় সেটাকে বলবো আমরা রেডিয়াস অফ জাইরেশন কে। এখন এই আই মোমেন্ট অফ ইনার্শিয়া যদি এক্স অক্ষ বরাবর এক্স এক্সিস এর হয়ে থাকে তাহলে কে এক্স, ওয়াই ওয়াই এক্সিস এর হয়ে থাকে তাহলে কে ওয়াই। তবে শর্ত আছে এখানে, আই এক্স এক্স ব্যবহার হবে না আই ওয়াই ওয়াই ব্যবহার হবে সেটা নির্ভর করবে। এর আগেও তোমরা দেখছো এখানে বলা ছিল যে সর্বনিম্ন আবর্তনের ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধ যেটার কম হবে, অর্থাৎ যার মানটাই মোমেন্ট অফ ইনার্শিয়া যার মান সর্বনিম্ন হবে, এই সর্বনিম্ন মান যেটা সেই মানটাই গ্রহণযোগ্য হবে। কারণ হলো এটাকে বলাই হয়েছে যে মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন। এবার আসো এই চিত্রটা একটু বোঝার চেষ্টা করো। এগুলো একটা কলাম বা মেম্বার। এই মেম্বার গুলো আমরা জানি ট্রাসের দুইটা প্রান্ত, ট্রাসের মেম্বার গুলো দুইটা প্রান্ত আছে, দুইটা প্রান্তকে তো আরেকটা মেম্বারের সাথে সংযোগ দিতে হবে। তো জোড়া দেওয়ার জন্য কয়েক ভাবে দেওয়া হয়, কখনো পিন জয়েন্ট দেওয়া হয়, কখনো ওয়েল্ডিং জয়েন্ট দেওয়া হয়, কখনো কোনো কোনো প্রান্ত মুক্ত রাখা হয়। সেই ক্রাইটেরিয়া বা প্রকৃতি অনুসারে এখানে বলা হচ্ছে উভয় প্রান্ত পিন যুক্ত। এই পাশে একটা পিন, আসলে এখানে চিত্রটা পিন পরিষ্কার না, এই যে তোমরা দেখতে পাচ্ছ পিন, এই যে এখানে পিন, তাহলে উভয় প্রান্ত পিন যুক্ত হলে এখানে কে এর মান 1, অর্থাৎ বলছে এল ইকুয়ালস টু এল ই। এল ইটা কি, এই যে লোড প্রয়োগের আগে যে দৈর্ঘ্য সেটা হলো আদি দৈর্ঘ্য এল, আর লোড প্রয়োগ করার পরে যে দৈর্ঘ্য, অর্থাৎ লোড প্রয়োগ করার ফলে যে দৈর্ঘ্য পরিবর্তন হলো সেটাকে বলা হয়েছে এল ই, ইকুইভ্যালেন্ট লেন্থ। এটাকে বলি আমরা ইকুইভ্যালেন্ট লেন্থ। তো ইকুইভ্যালেন্ট লেন্থ আর আদি দৈর্ঘ্য সমান হবে যদি উভয় প্রান্ত পিন যুক্ত হয়। এবার এক প্রান্ত পিন যুক্ত এক প্রান্ত মুক্ত,
এই পাশে এক প্রান্ত এক প্রান্ত মুক্ত, এক প্রান্ত আবদ্ধ, সেক্ষেত্রে এই ইকুইভ্যালেন্ট লেন্থ হবে 2l এর সমান। আবার এখানে দেখো উভয় প্রান্ত আবদ্ধ, আবদ্ধ আর পিনযুক্তের মধ্যে পার্থক্য আছে। উভয় প্রান্ত পিনযুক্ত আর উভয় প্রান্ত আবদ্ধ, এই কথার মধ্যে পার্থক্য হলো, ইংলিশে বললে এটা সহজ লাগবে, ফিক্সড ইন, ফিক্সড জয়েন্ট, অর্থাৎ দুই প্রান্তই ওয়েল্ডিং করে দেওয়া হয়েছে, মানে স্থায়ী জোড়া দেওয়া হয়েছে। তো উভয় প্রান্ত আবদ্ধ হলে ইকুইভ্যালেন্ট লেন্থ হবে আদি দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ 0.5 ইন্টু এল, হাফ ইন্টু এল। এক প্রান্ত আবদ্ধ আর এক প্রান্ত যদি পিনযুক্ত হয়, সেক্ষেত্রে এখানে বলা হয়েছে ইকুইভ্যালেন্ট লেন্থ এল ইকুয়ালস টু 0.7 এল। এটা আসলে 1/√2, এটা মূলত হলো 1/√2। এখানে চিত্রটা দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবার তোমাদের দেখো, আমি এখানে ছক আকারে তোমাদের দেখাচ্ছি প্রান্তের অবস্থা, ক্রিপলিং লোড বা পি। এই পির ফর্মুলাই হলো, এগুলো হলো পির ফর্মুলা আর সমতুল্য দৈর্ঘ্য, এখান থেকে এই ফর্মুলাগুলো তৈরি হয়েছে, একদম সহজ। উভয় প্রান্ত পিনযুক্ত, উভয় বোথ ইন পিন, যদি উভয় প্রান্ত পিনযুক্ত হয়, সেক্ষেত্রে তোমরা দেখছো ওখানে যে ইকুইভ্যালেন্ট লেন্থ আদি দৈর্ঘ্যের সমান, যেটা ওখানে অস্পষ্ট ছিল আমি এখানে স্পষ্ট করে দিয়েছি। তাহলে ইকুইভ্যালেন্ট লেন্থ, এইটা হলো আসলে মূলত লোডের ফর্মুলা, পাই স্কয়ার ই আই বাই এল ই স্কয়ার, এটাই হলো ক্রিপলিং লোডের মূলত ফর্মুলা। দেখো বরাবর একই ফর্মুলা, একই ফর্মুলা। এখন এই ইকুইভ্যালেন্ট লেন্থটা কেমন হবে সেটা নির্ভর করবে জয়েন্টের উপরে, প্রান্তের জয়েন্টের উপরে। যেহেতু এটা উভয় প্রান্ত পিনযুক্ত, ইকুইভ্যালেন্ট লেন্থ তার আদি দৈর্ঘ্যের সমান, তাহলে এল ই ইকুয়ালস যদি এল হয়, তাহলে এল এর জায়গায় যদি আমি এল এর মান এখানে যদি এল বসাই, তাহলে সূত্রটা এইটা দাঁড়ায় যে পাই স্কয়ার ই আই ডিভাইডেড বাই এল স্কয়ার। তাহলে আমি ক্রিপলিং লোডের সূত্র পি সমান আমি লিখতে পারি উভয় প্রান্ত পিনযুক্ত হলে পাই স্কয়ার ই আই ডিভাইডেড বাই এল স্কয়ার। এবার এক প্রান্ত আবদ্ধ, অন্য প্রান্ত মুক্ত। এক প্রান্ত আবদ্ধ, অন্য প্রান্ত মুক্ত হলে ইকুইভ্যালেন্ট লেন্থ হবে আদি দৈর্ঘ্যের দ্বিগুণ 2l। তাহলে ইকুইভ্যালেন্ট লেন্থের জায়গায় যদি আমি 2l বসাই, তার উপরে স্কয়ার করলে কি হবে 4l স্কয়ার, 4l স্কয়ার। সরি এখানে একটা 2 উঠে আসছে, সরি মিস্টেক। আচ্ছা এবার আসি আমরা, এখানে এই 4টা হবে, এই 2টা এখানে হবে না। এবার দেখো উভয় প্রান্ত আবদ্ধ হলে কি হবে, উভয় প্রান্ত আবদ্ধ হলে ইকুইভ্যালেন্ট লেন্থ l/2 অর্থাৎ আদি দৈর্ঘ্যের অর্ধেক হবে। আদি দৈর্ঘ্যের যদি অর্ধেক হয়, তাহলে ইকুইভ্যালেন্ট লেন্থ l/2 এর মানটা আমি এখানে যদি বসাই, তাহলে l স্কয়ার বাই 4 হবে, এই 4 উল্টে উপরে যায় গুণ হবে, তাহলে 4 পাই স্কয়ার ই আই ডিভাইডেড বাই l স্কয়ার। আবারও বলতেছি উভয় প্রান্ত আবদ্ধ, বোথ ইন ফিক্সড যদি হয়, তাহলে l এর মান l/2, তাহলে l/2 হলে এল এর মান যদি l/2 হয়, তাহলে এখানে l/2 এর মান বসাইলে l স্কয়ার বাই 4 আসবে, এখানে এই 4টা উপরে যে গুণ হয়েছে। আমি আবারও বলছি এখানে এই 2টা থাকবে না, এটা মিস্টেকে হয়ে চলে আসছে, এই 2টা আসলে এখানে চলে আসছে মিস্টেক। তাহলে আমি উভয় প্রান্ত আবদ্ধ হলে 4 পাই স্কয়ার ই আই ডিভাইডেড বাই এল স্কয়ার পেয়ে গেলাম। এইটাই হলো ক্রিপলিং লোডের ফর্মুলা। ক্রিপলিং লোড, সর্বোচ্চ লোড, বাকলিং লোড, এগুলো একই কথা। আচ্ছা, এক প্রান্ত আবদ্ধ ও অন্য প্রান্ত পিনযুক্ত। যদি এক প্রান্ত ফিক্সড হয়, অপর প্রান্ত পিন, জয়েন্ট দুই পাশে আছে, একটা হলো ফিক্সড জয়েন্ট আর একটা হলো পিন জয়েন্ট, সেক্ষেত্রে এল ই ইকুয়ালস টু l/√2। ওই l/√2 মানে কি 1/√2 ইন্টু এল, 1/√2 মানেই হলো 0.7। সেই এখানে যদি এল এর মান যদি l/√2 এখানে বসাই, তাহলে এল স্কয়ার বাই 2 হবে, রুট উঠে যাবে, এই 2টা উপরে গিয়ে গুণ হবে 2 পাই স্কয়ার ই আই ডিভাইডেড বাই এল স্কয়ার। ক্রিপলিং লোডের ফর্মুলা, এক প্রান্ত আবদ্ধ অন্য প্রান্ত পিনযুক্ত হলে 2 পাই স্কয়ার ই আই ডিভাইডেড বাই এল স্কয়ার। এই ছিল তোমাদের এই 4টা ফর্মুলার উপরে নির্ভর করে অঙ্কগুলো হবে, একদমই সহজ অঙ্ক। একটা উদাহরণ আমরা দেখার চেষ্টা করি। দেখো একটা ইস্পাতের কলামের দৈর্ঘ্য 1.8 মিটার, তাহলে এল দৈর্ঘ্য এল ইকুয়ালস টু 1.8 মিটার, অথবা এর সাথে 100 গুণ করে দিলে সেন্টিমিটার। প্রস্থচ্ছেদ এত বাই এত, অর্থাৎ এটা একটা, এটা হলো প্রস্থ, এটা হলো উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। কলামটির উভয় প্রান্ত আবদ্ধ, তার মানে কি বোথ ইন ফিক্সড। উভয় প্রান্ত আবদ্ধ হলে যে ফর্মুলা, আমরা সেই ফর্মুলায় যাব। কি পরিমাণ, যদি উভয় প্রান্ত আবদ্ধ হয়, তাহলে কি পরিমাণ ক্রিপলিং লোড বহন করবে তা ইউলারের সূত্রের সাহায্যে নির্ণয় করো। আচ্ছা, ক্রিপলিং লোড তাহলে আমরা পির মান চাইছে, বের করব। যদি ফ্যাক্টর অফ সেফটি 3 হয়,
তাহলে কলামটি কি পরিমাণ নিরাপদ লোড বহন করবে? আমি আগেই বলছি ক্রিপলিং লোড, ম্যাক্সিমাম লোড, বাকলিং লোড, সর্বোচ্চ লোড এগুলো একই কথা। তাহলে নিরাপদ লোড কাকে বলবো? সর্বোচ্চ লোডকে যদি ফ্যাক্টর অফ সেফটি দ্বারা ভাগ করা হয় তাহলে নিরাপদ লোড বের হয়ে আসে। মডুলাস অফ ইলাস্টিসিটির মান দেয়া আছে, তাহলে প্রস্থচ্ছেদ দেওয়া আছে, ফ্যাক্টর অফ সেফটি 3, ক্রিপলিং লোড পি এর মান চাইছে, নিরাপদ লোড চাইছে, ইর মান দেয়া আছে, সর্বনিম্ন মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়ালস টু, আমরা জানি আই এর দুইটা ফর্মুলা, একটা হলো বিএ স্কুপ বাই 12, এটা যেহেতু আয়তাকার সেকশন, প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে মানে এটা আয়তাকার সেকশন, তাহলে বিএ স্কুপ বাই 12 অথবা এইচ বি কিউব বাই 12। আমি আগেই বলছি যে এটা সর্বনিম্ন হতে হবে, তাহলে বিএ কিউব করলে যদি আমি করি তাহলে এইচ এর মান কত? বির চেয়ে এইচ এর মান বড় বেশি, 15 উপরে যদি কিউব করি তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বেশি হবে। আর যদি এইচ বি কিউব করি, এই যে এইচ বি কিউব করি, সেক্ষেত্রে কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়ার মান কম হবে। অর্থাৎ একটা আই এক্স এক্স আর একটা হলো আই ওয়াই, এই মানটা হলো আই ওয়াই ওয়াই এর মান, এইচ বি কিউব বাই 12। এটা নিলাম কেন? কারণ এটাতে মোমেন্ট অফ ইনার্শিয়ার মান কম হবে, আর বিএইচ কিউব করলে মোমেন্ট অফ ইনার্শিয়ার মান বেশি হবে, যেটা আই এক্স এক্স এর মান। তাহলে আই এক্স এক্স এবং আই ওয়াই ওয়াই দুইটা মান বের করলে দেখা যাবে আই এক্স এক্স বেশি হবে, আই ওয়াই ওয়াই কম হবে। আমরা আগেই বলছি গ্রহণযোগ্য মান হবে সর্বনিম্নটা, এই জন্য এখানে শুধুমাত্র আই ওয়াই ওয়াই এর মান বের করে নেওয়া হয়েছে, যেটাকেই আমরা আই বলতেছি, আর সর্বোচ্চ মানটা আমরা এখানে লিখেই নাই। আশা করি তোমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটা বুঝতে পারছো। এবার উভয় প্রান্ত আবদ্ধ হলে ক্রিপলিং লোডের ফর্মুলা হলো P equals to pi square EI divided by 4L square। কিছুক্ষণ আগে ছকে তোমরা দেখছো পাই স্কয়ার ই মডুলাস অফ ইলাস্টিসিটির মান ওখানে দেওয়া ছিল, আই এর মান আমরা বের করছি, 4 ইনটু এল এর মান 180 সেন্টিমিটার ছিল, তারপরে স্কয়ার, তাহলে ক্রিপলিং লোড বের হলো এত কেজি। আচ্ছা, ক্রিপলিং লোড বের হওয়ার পরে এবার দেখো নিরাপদ লোড। আমরা জানি আগেই বলছি যে ক্রিপলিং লোডটাই হলো সর্বোচ্চ লোড বা ম্যাক্সিমাম লোড, আলটিমেট লোড। এই নিরাপদ লোড বা ডিজাইন লোড যেটাকে আমরা বলবো, সেটা সর্বোচ্চ লোডকে ফ্যাক্টর অফ সেফটি দ্বারা ভাগ করতে হবে। তো সর্বোচ্চ লোড ক্রিপলিং লোড পি বাই ফ্যাক্টর অফ সেফটি এফ এস, পি এর মান এখানে বসানো হয়েছে, ফ্যাক্টর অফ সেফটি 3 দ্বারা ভাগ করা হলে যে মানটা পাওয়া যায় এই মানটাকে আমরা বলবো নিরাপদ লোড। একজন ইঞ্জিনিয়ারকে যদি ডিজাইন করতে বলা হয় সে অবশ্যই ক্রিপলিং লোড ডিজাইন করবে না, সে ডিজাইন করবে নিরাপদ লোড বা সেফ লোড। আর একটা ম্যাথ প্রবলেম আমরা দেখার চেষ্টা করতেছি, আমি ব্যতিক্রম অঙ্কগুলোই এখানে দেখাইছি, সহজ অঙ্কগুলো তোমরা পারবে। এক প্রান্তে আবদ্ধ এবং অন্য প্রান্ত পিন যুক্ত, তাহলে বলে দিল যে ক্রাইটেরিয়াটা কি, এক প্রান্ত আবদ্ধ এবং অন্য প্রান্ত পিন যুক্ত। তাহলে এক প্রান্তে আবদ্ধ অন্য প্রান্ত পিন যুক্ত একটা কলামের সমানুপাত সীমা 40 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তার মানে কি এই সমানুপাত সীমা 40 কেজি পার সেন্টিমিটার স্কয়ার মানে কি বুঝতে পারছো? অর্থাৎ এটা হলো সমানুপাতিক সীমা পর্যন্ত পীড়ন। স্ট্রেসের মান স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে তোমরা দেখে আসছো যে ওখানে সমানুপাত সীমা ছিল, যে ইলাস্টিক রেঞ্জ প্লাস্টিক রেঞ্জ, ইলাস্টিক রেঞ্জের যে সর্বোচ্চ মান সেটাকে আমরা বলি এই সমানুপাত সীমা 40 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এটা হলো স্ট্রেস এস হলে স্লেন্ডারনেস রেশিও নির্ণয় করো, মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া আছে। আচ্ছা, এস তো আমার ফর্মুলার মধ্যে নাই, এক প্রান্ত আবদ্ধ অন্য প্রান্ত মুক্ত হলে ফর্মুলা হলো ক্রিপলিং লোড পি ইকুয়ালস টু পাই স্কয়ার ই আই বাই 4 এল স্কয়ার। আচ্ছা, এবার দেখো যেহেতু আমার অঙ্কে চাইছে স্লেন্ডারনেস রেশিও, স্লেন্ডারনেস রেশিওটা কি এল বাই কে, এটাকে আমরা স্লেন্ডারনেস রেশিও বলে থাকি। তাহলে এল বাই কে কে যদি আমি আলাদা করতে চাই, এই ফর্মুলার মধ্যে এল বাই কে আছে, শুধুমাত্র এল আছে, কে নাই। কে কার মধ্যে আছে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে রেডিয়াস অফ জাইরেশন যখন আমরা বের করি তখন কে এর মানটা তার মধ্যে ছিল আই ইকুয়ালস টু এ কে স্কয়ার সেখানে ছিল। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়ালস টু এ কে স্কয়ার। এবার লক্ষ্য করে দেখো এই যে এটা যদি আমি বাম প্রান্তে এসে পার পক্ষান্তর করি তাহলে পি বাই এ, এই যে সেই পি বাই এ, আর লক্ষ্য করে দেখো এ তো এই বাম পাশে চলে গেল, এখানে কে স্কয়ার থাকে, এই কে স্কয়ারটাকে যদি আমি নিচে নামায় দেই তাহলে এল স্কয়ার বাই কে স্কয়ার হয়, কি হয় এল স্কয়ার বাই কে স্কয়ার হয়। সরি এখানে 4টা মিস্টেক হয়ে গেছে, এখানে 4টা আসবে, আসলে এখানে কাটাকাটি হয়ে এরকম হয়েছে। তাহলে মানগুলো বসাও, মডুলাস অফ ইলাস্টিসিটির মান
2 into 10 to the power 6, 2 into 10 to the power 6। এরপরে দেখো এই যে p বাই a এটাকে আমরা কি বলতেছি, p বাই এটাকে আমরা কি বলতেছি, p বাই a কে আমরা বলতেছি এটাই হলো সমানুপাত সীমা বা পীড়ন, এটাই হলো সেই পীড়ন। পীড়ন পীড়নের মান কত, 40। এই মানটা এখানে বসানো হয়নি, লক্ষ্য করো এই পক্ষান্তর করে l বাই কে স্কয়ারকে বাম প্রান্তে আনা হয়েছে, p বাই a কে নিচে নিয়ে যাওয়া হয়েছে, p বাই এর মান 40 এখানে বসানো হয়েছে। তাহলে এখানে যদি 40 বসানো হয় তাহলে l বাই কে স্কয়ারের মান এটা। এবার দেখো এই যদি রুট l বাই কে কে যদি স্কয়ারটাকে বাম প্রান্তে ডান প্রান্তে পক্ষান্তর করা হয় তাহলে এটা রুট হবে, রুট হলে l বাই কে এর মান আসবে যেটা এইটা। এই l বাই কে কে আমরাই বলতেছি হলো স্লেন্ডারনেস রেশিও, স্লেন্ডারনেস রেশিও। তাহলে স্লেন্ডারনেস রেশিও কে বাই l বাই কে সমান 993 পয়েন্ট এত। আর আমরা জানি কোন রেশিও মানে হলো অনুপাত, আর অনুপাতের কখনো একক হয় না। তোমরা নিশ্চয়ই জানো যে কোনো অনুপাতেরই ফ্যাক্টরের কখনো একক হয় না। এই পর্যায়ে প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর আমি দেখার চেষ্টা করতেছি। আমি কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না তোমাদের। তোমাদের বাড়ির কাজে যেগুলো বিভিন্ন সালে আসছে সেই ম্যাথগুলো সমাধান করবা। আর তাত্ত্বিক অংশ এই অধ্যায়ের ছোট ছোট তাত্ত্বিক অংশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো বিভিন্ন সময় পরীক্ষায় আসে। তো আশা করি তোমরা তাত্ত্বিক অংশগুলো পড়বে। তো আগামী ক্লাসে তোমাদের জন্য প্রপার্টিস অফ ম্যাটেরিয়াল বা পদার্থের গুণাগুণ এগুলো তাত্ত্বিক আলোচনা থাকবে ইনশাল্লাহ। তোমরা এই লেকচারটি যদি পুনরায় দেখতে চাও তাহলে জাতীয় দক্ষতা বাতায়ন skills.gov.bd ভিজিট করতে পারো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।